আমরা বলি ধ্বনি। তো এখানে লেখা আছে যে মুখনিসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে বলে ধ্বনি। এটা একটু জাস্ট মনে রাখতে হবে আমাদেরকে, যে আমাদের মুখ থেকে যে আওয়াজ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ধ্বনি। তো ধ্বনি সম্পর্কে আরো কিছু কথা আমাদের বলার থাকে। তো কি বলবো, ধ্বনি তো শুধুমাত্র কানেই শুনতে পাওয়া যায়, তাই তো? আমাদের চোখের সামনে তুলে ধরলে কিছু চিহ্নের প্রয়োজন হয়। আমরা যখন কোনো বর্ণ কিংবা কোনো বাক্য আমরা যখন চোখের সামনে দেখতে পাই, তখন কিন্তু সেই চোখটার ফোকাস থেকেই আমরা কিন্তু সেই শব্দগুলোকে উচ্চারণ করতে পারি দেখলেই। তো সেজন্যই একটু আগেই বললাম যে চোখের সামনে যদি আমরা কোনো নির্দিষ্ট শব্দ বা বর্ণ বা বাক্যকে যদি আমরা চিহ্নের মাধ্যমে যদি তুলে ধরি এবং সেটাকে আমরা যদি কানে শুনে বিশেষ কিছু চিহ্নের দ্বারা, চিহ্ন মানে আমরা যেমন মাত্রা, ঋ, হ্রস্ব ই, তারপর ধরো পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন, এইগুলো কি করি যে এই সমস্ত চিহ্নগুলো দিয়ে আমরা বাক্য গঠন করি এবং সেগুলোকে লিখতেও পারি। তাহলে কি দেখা যাবে, প্রত্যক্ষ বস্তুর যে লিখিত সুন্দর সেই রূপটি হচ্ছে কি বর্ণ। কারণ আমরা বর্ণ না জানলে সেটাকে কিন্তু আমরা কখনোই ধ্বনির কিন্তু আমরা রূপ দিতে পারবো না। তো আমরা এই ধ্বনির সংজ্ঞাটাকে আলাদাভাবেই বলতে পারি যে জিহ্বার সাহায্যে যখনই কোনো বাক্য বা শব্দ যখনই আমরা উচ্চারণ করি, তখন আমাদের প্রয়োজন হয় যে জিহ্বার সাহায্যে কিছু সামঞ্জস্যপূর্ণ শব্দের যে সমষ্টিগত যে রূপ, সেটা ধ্বনির নির্দেশক হতে পারে এবং এই সমস্ত প্রতীক বা চিহ্নকেই কিন্তু আমরা বর্ণের মাধ্যমে প্রকাশ করি এবং সেটাকে যখন আমরা উচ্চারণের মাধ্যমে যখন মানুষের কাছে যখন তুলে ধরি, তখন সেটাই হচ্ছে ধ্বনি। তো এটা আমরা ডিটেলস পড়লাম। তো তোমরা যখন মনে রাখবে, পরীক্ষাতে তো ধ্বনির সংজ্ঞা লিখতে দেয় না, পরীক্ষাতে তোমাদের কি কি প্রশ্ন হবে আমি লাস্টে বলবো। তো ধ্বনি না জানলে কিন্তু আমরা বাকি যে পার্টগুলো আছে কিন্তু সেগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তো সেই জন্যই প্রথমেই তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে মুখনিসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজ, সেটাই হচ্ছে ধ্বনি। ওকে, বলো এটুকু কাউরির অসুবিধা আছে? এটুকু যদি কাউরির অসুবিধা থাকে তাহলে সে বলতে পারো। আচ্ছা, পরের যেটা আমরা দেখব সেটা হচ্ছে বর্ণ। তাহলে আমরা ধ্বনি পড়লাম, এবার আমরা পড়ব বর্ণ। বর্ণ কি বলছে, যে ধ্বনির লিখিত রূপ। এই যে আমরা অ লিখছি, আ লিখছি, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে বর্ণগুলোর আমরা লিখে যাচ্ছি পরপর, ধ্বনির লিখিত রূপ, সেটাকেই বলছি আমরা বর্ণ। দেখো পাশে দিয়ে দেওয়া আছে অ, আ, ক, খ ইত্যাদি। আমরা পড়ব যে স্বরবর্ণ কোনগুলো, যৌগিক বর্ণ কোনগুলো, প্লুত স্বর কোনগুলো। তো প্রথমেই আমরা বর্ণ সম্পর্কে জানলাম যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আবার এটাও আমরা বলতে পারি যে একটু আগেই আমি তোমাদেরকে যে কথাটা বললাম, যে কানে শুনে যে ধ্বনিকে বিশেষ কয়েকটি চিহ্নের দ্বারা যদি আমরা লিখে প্রকাশ করতে পারি এবং সেটা যদি প্রত্যক্ষ বস্তু রূপে ধ্বনির লিখিত যে একটা সুন্দর রূপ পায়, সেটাকেও কিন্তু আমরা বর্ণ বলি। তো বলছে যে অক্ষর বাকযন্ত্রের স্বল্পতম চেষ্টায়
অক্ষর ও বাকযন্ত্রের সর্বোত্তম চেষ্টায় মানে কি? আমরা যখনই কোনো কিছু অক্ষর লিখব, অক্ষর মানে হচ্ছে যে অ, আ, ক, খ, সেটা যখন আমরা মুখে বলে প্রকাশ করব এবং সেই উচ্চারিত ধ্বনিকেই বলে অক্ষর। যেমন এখানে উদাহরণ দিয়েছে যে যদু এখানে দুটি অক্ষর, দেখো যদু অন্দর্য আর দ, তাহলে আমরা হ্রস্বটা কেন দিচ্ছি? কারণ এটা একটা কোনো বর্ণকে সান্দার্জিক পূর্ণ কিন্তু রূপ দিচ্ছে। আমরা যদ বলতে পারতাম, কিন্তু যদু যদি আমরা বলি যদু, তাহলে সেটা কিন্তু একটা নাম অক্ষর বোঝাচ্ছে। তাহলে এখানে বলছি যে এখানে দুটি হচ্ছে অক্ষর। আবার আমরা বর্ণের আলাদা সংজ্ঞা আমরা বলতে পারি। যেমন ধরো যদি বলি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন, একটু আগেই বললাম যদু যে একটু উদাহরণটা দিলাম, সেই লিখিত রূপটাকেই বলে আমরা বর্ণ। তাহলে বর্ণগুলো হচ্ছে আমরা একটু আগেই দেখলাম অ, আ, ক, খ ইত্যাদি, এগুলো কিন্তু এক একটি কিন্তু বর্ণ, তাই তো? তাহলে অ, আ, ক, খ এগুলো কিন্তু এক একটি বর্ণ। বর্ণ সম্পর্কে আমরা যদি আরো কিছু উদাহরণ পড়ি, তোমাদের পিডিএফে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো পড়বে, আর আমি আরো কিছু বাড়তি উদাহরণ বলছি, সেগুলো শোনো। যেমন ধরো জল পড়ে বলিলে দুটি কথা বলা হয়, একটা হচ্ছে জল একটি কথা, আর পরে একটি কথা। তাহলে এই জল কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে কিরকম ভাবে আমাদের এই ওয়ার্ডগুলো আসবে বলো তো? দেখে নাও। যদি আমরা এই জল কথাটা যদি ভাঙি, তো আমি এরকম ভাবে লিখতে পারি, উপরে দেখতে পাচ্ছ, দেখো জল বর্গীর জল জল, এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করতে চাই জল, তাহলে বর্গীর জ হসন্ত, কারণ হসন্ত দিতে হবে। কেন হসন্ত দিচ্ছি? তার কারণ হচ্ছে অ থেকে ও পর্যন্ত আমরা কিন্তু যুক্ত বর্ণ ব্যবহার করি, সেখানে কিন্তু কোনো বর্ণকেই হসন্ত রূপে কিন্তু দেওয়া হয় না। তাহলে অ থেকে যখনই আমরা ও পর্যন্ত লিখব, ও পর্যন্ত লিখব, তখন কিন্তু সেখানে কোনো আমরা যুক্ত ব্যঞ্জন ব্যবহার করব, সেখানে কিন্তু হসন্তের পূর্ণ রূপ দেওয়া হয় না। আর ক থেকে একদম 19 চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যখনই ক্ষেত্রে আমরা বর্ণ বিশ্লেষণ প্রকাশ করব ভাষার মাধ্যমে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা হসন্ত দেব। তো জলকে যদি আমরা ভাঙি বা বর্ণ বিশ্লেষণ করি, জল দেখো বর্গীর জ যুক্ত অ, জল, তাহলে অ আসছে বর্গীর জয়ের মধ্যে। তারপরে আছে ল, ল মানে হচ্ছে যুক্ত ল হসন্ত যুক্ত অ। তাহলে এইটাই আমি একটু আগেই বলতে চাইলাম যে জল কথাটি ভাঙিলে বা জল কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা চারটে কিন্তু পরপর পাবো। এই চারটি ধ্বনিকেই আমরা বলি বর্ণ। ওকে, বোঝা গিয়েছে এটা? একটু জানাবে বোঝা গেলে। কি কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে?
তারপরে দেখো ইহাদের আর কোনোটিকে কিন্তু ভাঙা যায় না। এই যে বর্গীর্যটাকে তুমি কিন্তু আর কোনো কিছুতেই ভাঙতে পারবে না। অটাও তাই, লটাও তাই, আবার অটাও তাই। তেমনি পরের কথাটি যদি আমরা ভাঙি, তাহলে বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি লিখব? পরে কথাটি বর্ণ বিশ্লেষণ কি হবে? তাহলে তোমরা বলো। জলটা যেমন আমরা বর্ণ বিশ্লেষণ করলাম, চারটি শব্দ যেমন আমরা পেলাম, সেরকম পরে প ডয়মন্দ রয়েকার পরে এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, তাহলে আমরা কিরকম ভাবে স্ট্রাকচারটা পাবো? কেউ বলো তোমরা। আচ্ছা বলো, শুনতে পাওয়া যাচ্ছে আমার কথাগুলো? শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা তাহলে বলো, পরে এটাকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি কি শব্দ পাবো? সবাই খাতা বের করেছো তো? অরিত্রী, শুনতে পাচ্ছ? অরিত্রী, শুনতে পাচ্ছ? মোনালিসা বলো, পরে আমরা বর্ণ বিশ্লেষণ করলে কি শব্দ আমরা পাবো? এই যে একটু আগেই বললাম যে জল শব্দটাকে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করে যখন ভাঙলাম, পরপর দেখলাম যে হ্যাঁ এটা জল হলো, কিন্তু পরে কে যদি আমরা ভাঙি বা বর্ণ বিশ্লেষণ করি, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে। তো সেটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাবো? তোমরা কিন্তু মেসেজ চেয়ে লিখতে পারো, অসুবিধা নেই। দেখো গুগল অ্যাপে দেখো একটা মেসেজ বলে, যেখানে দেখো আমি দেখাচ্ছি, এটাতে দেখো এখানে মেসেজ লেখো, মেসেজে করে জানিয়ে দাও। সঠিক উত্তর করেছে, আর বাকিগুলো হ্যাঁ পারবে না, পারবে না। হরিত্রী, শুনতে পাচ্ছ? আচ্ছা, কোনো রিপ্লাই নেই। দেখো তাহলে আমরা পরে এটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, তাহলে ডয়মন্দ রেকার পরে, তাহলে এখানে আমরা একটু আগেই দেখতে পেলাম জলের ক্ষেত্রে আসছে বর্গীর্য যুক্ত অ। সেরকম পরে তাহলে পটাও নিশ্চয়ই ব্যঞ্জন বর্ণের মধ্যে অন্তর্গত। তাহলে আমরা বলেছি যে ব্যঞ্জন বর্ণ হলেই কিন্তু তার নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে। তাহলে যুক্ত, তাহলে অ আসছে দেখো, অ এ নিশ্চয়ই হসন্ত হবে না, যেহেতু স্বরবর্ণের আকারে আমরা চিনি অটাকে। তারপর কি আছে? ডয়েম ডয়বেন্দ্র র, তাহলে ডয়বেন্দ্র র, তাহলে ডটা নিশ্চয়ই ক খ এর মধ্যেই পড়ছে, তাহলে ডয়বেন্দ্র র হসন্ত যুক্ত এ, যুক্ত এ, এটাই সঠিক উত্তর করেছে মো। তাহলে এই পরে এবং জল, এই দুটো শব্দকে ভাঙিলে আমরা কিন্তু চারটে কিন্তু আমরা শব্দ কিন্তু আমরা দেখতে পাই। এটাকেই আমরা বলছি যে বর্ণ। বলো, এটুকু কারোর অসুবিধা আছে ধ্বনি এবং বর্ণের মধ্যে? যদি কারোর অসুবিধা থাকে তাহলে কিন্তু বলতে পারো।
মেসেজে জানিয়ে দাও, যদি কথা বলার যদি শুনতে না পাও মেসেজে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ধ্বনি এবং বর্ণের মধ্যে কারোর কোনো কিছু অসুবিধা আছে যেটুকু আমরা পড়লাম? যদি আমরা ধ্বনি এবং বর্ণটাকে আমরা যদি প্রকারভেদ করতে চাই কিংবা যদি পার্থক্য যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি বলবো? আচ্ছা, মৌ বলছে বুঝতে পেরেছি, বাকি জন? মোনালিসা বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট হচ্ছে মৌলিক স্বর। মৌলিক স্বর, তাহলে মৌলিক স্বর কাকে আমরা বলবো? সেটা হচ্ছে, দেখো, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ বা বিভক্ত করা যায় না, আবার বলছি, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ বা বিভক্ত করা যায় না সেই স্বরধ্বনিকে বলে মৌলিক স্বর। মোট 7টি মৌলিক স্বর আছে। একটু আগেই আমরা বললাম যে 7টা মৌলিক স্বর হচ্ছে অ থেকে ঔ পর্যন্ত। কি কি? যেমন ধরো অ, আ, হস্যই, হস্যু, এ, ঔ আর এ। তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন হবে, মানে আগে প্রাইমারি পরীক্ষার বাংলা সিলেবাস ছিল যে ব্যাকরণ, পেডাগজি, তারপর বর্ণমূলক প্রশ্ন, এগুলো সবগুলো থেকেই কিন্তু 30 মার্ক ছিল। তখন কিন্তু পেডাগজি ছিল না। 2017 সালে কিছু পেডাগজি হয়তো পড়েছিল। 2017 সালে যে টেটটা 2021 সালে হলো, 2022 সালের পর থেকে কিন্তু বাংলা সিলেবাসটার পুরোটাই কিন্তু বিভিন্ন খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে গেল। খণ্ডে বিভক্ত হয়ে গেল মানে হচ্ছে, মানে ব্যাকরণ পাঠটা কিন্তু আলাদাভাবে কিন্তু আর দেওয়া হয় না। ব্যাকরণ পাঠটা দেওয়া হয় তোমার ওই একসাথে কখন, যখন তুমি কিন্তু বর্ণ বিশ্লেষণমূলক প্রশ্নগুলো যখন হয়, যেমন ধরো কোনো পদ্যকে কিংবা কোনো গল্পকে যখন আকারে বিস্তারিত আকারে যখন দেওয়া হয়, তখন সেইগুলো থেকেই কিন্তু ব্যাকরণ আসে। আলাদা করে কিন্তু কখনোই বলা হয় না যে মৌলিক স্বর কতগুলো। তাহলে আমাদেরকে এগুলো জানছি কেন? কারণ আমরা জানছি একটা কারণের জন্য, যে তোমরা হয়তো আগের ইয়ারের প্রশ্ন দেখেছো, 2023 সালে যে প্রশ্নটা হলো, যে বাংলার অনুচ্ছেদ থেকেই কিন্তু প্রশ্ন দিয়েছে বাংলা ব্যাকরণের। তাহলে এইগুলো যদি আমরা ভালোভাবে যদি না পড়ি তাহলে হয়তো পরীক্ষার সময় আমরা কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারবো না। তো সেই জন্যই আমরা কিন্তু বর্ণ এবং ধ্বনি, এই বাংলা ব্যাকরণের এই টপিকটা কিন্তু আমরা পুরো বিস্তারিতভাবে কিন্তু আমরা আলোচনা করব। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে মৌলিক স্বর হচ্ছে যে স্বরধ্বনিকে আমরা বিশ্লেষণ বা বিভক্ত করতে পারি না। তাহলে স্বরধ্বনি কোনগুলো? অ থেকে ঔ পর্যন্ত সব স্বরধ্বনি কি মৌলিক স্বর? না, কিছু কিছু স্বরধ্বনি আছে যে সেগুলোকে আমরা 7টি ভাগে আমরা জানি। সেগুলো হচ্ছে অ, আ, হস্যি, হস্যু, এ, ও, এ। তোমরা কিন্তু এই 7টাই কিন্তু নাম কিন্তু মনে রাখবে। এবার আমরা চলে আসছি প্লুত স্বর। প্লুত স্বর মানে কি বলতো? প্লুত স্বর মানে হচ্ছে যে দীর্ঘ নির্বিশেষে যে কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করা হয়। তার মানে হচ্ছে যে তুমি যখন কোনো কাউকে যখন আহ্বান জানাবে, যেমন আমি বলতে পারি একটু দাঁড়া, এই যে দাঁড়া বলার পর আমরা কিন্তু পূর্ণচ্ছেদ দিচ্ছি, মানে সেই জায়গাতে কিন্তু
আমরা থামছি কিন্তু। যেমন অরুণ, অরুণ মানে আমরা জানি যে সূর্যোদয়ের শেষ অবস্থাকেই আমরা বলছি অরুণ। তো একদম বাক্যটা কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। আরেকটা উদাহরণ দিতে পারি যে মা বলে ডাকে না ভরত, মুখ দেখে না শত্রুঘ্ন। এরকম হয়তো উদাহরণ আমরা আগেও দেখেছি। তো তাহলে প্লুতস্বর হচ্ছে যে গান গাওয়ার সময় বা আবৃত্তি করার সময় দূরের কাউকে ডাকার সময় তাহলে কি কি ভাবে প্লুতস্বর আসতে পারে। আমরা যদি গান করি কিংবা আমরা যখন কোনো সময় আবৃত্তি করি, আবার এটাও হতে পারে যে দূরের যখন কাউকে আমরা ডাকলাম তখন কি হয়, কোনো স্বরকে অতিমাত্রায় টেনে দীর্ঘ করা হয়, সেটাকেই বলছি প্লুতস্বর। একটু আগেই উদাহরণটা দিলাম যে একটু দাঁড়া, তাহলে এটাকে আমরা কি করছি যে আমরা এই বাক্যটাকে টেনে কিন্তু আমরা দীর্ঘায়িত করছি। যেমন এখানে একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, সেই উদাহরণটা দেখো, যদু হে, দেখো হে, হে দেখো কতগুলো এ আসছে, দেখো একটা দুটো তিনটে এ আসছে। তাহলে এক কথায় যে কোনো বাক্যকে যদি আমরা দীর্ঘ টেনে যদি অতিমাত্রায় যদি আমরা সেটাকে আমরা ব্যবহার করি তখন সেটাকেই আমরা বলছি প্লুতস্বর। নেক্সট, যৌগিক স্বর। যৌগিক স্বরটা কি? যৌগিক স্বরটা হচ্ছে যে কয়েকটি স্বরধ্বনি যখন পাশাপাশি থাকে এবং সেগুলো যখন একই সাথে উচ্চারিত হয় তখন তাদেরকে বলছি আমরা সন্ধিস্বর বা যৌগিক স্বর বা সান্ধ্যক্ষর। এই যৌগিক স্বরটাকে কিন্তু আমরা দুভাবে চিনি, একটা হচ্ছে সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর। তাহলে যৌগিক স্বর হচ্ছে যে যখন কোনো স্বরধ্বনি পাশাপাশি একসঙ্গে থেকে যখন উচ্চারিত হয়, যেমন হচ্ছে একটা উদাহরণ আমি লিখতে পারি যে ওই, তাহলে ওই ঔ আর হস্যই দুটো শব্দটাকে নিয়েই হচ্ছে একটা যৌগিক স্বর। তারপর ওই, ওই তাহলে ওই দেখো ওই এ ওই, তাহলে এই ওইটার মধ্যে কি কি আছে, এই ওইটার মধ্যে আমি লিখতে পারি যে ওই মানে অ আর হস্যই, এটাও লিখতে পারি। বা এই ওইটাকে আমরা এটাও ভাবে আমরা চিনি ও আর হস্যই, তাহলে অই বা ওই, এই দুটোকে নিয়েই হচ্ছে ওই। এটাই হচ্ছে একটা যৌগিক স্বরের কিন্তু উদাহরণ। এবার আসছি আমরা স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ হচ্ছে যে ক, খ, গ, ঘ, অন্তর্জ র, ল, ব, এই থেকে ম পর্যন্ত যে আমরা 25টা বর্ণকে বলছি সেটাকেই বলছি স্পর্শবর্ণ। বা এই স্পর্শ বর্ণটাকে আমরা অনেক সময় নাসিক্য বর্ণ কিন্তু বলে থাকি। যেমন কোনো না কোনো অংশ হতে পারে, সেটা কণ্ঠ, তালব্য, মূর্ধন্য বা দন্ত স্পর্শ করে কিংবা অধরের সহিত ওষ্ঠের স্পর্শ হয়। ওষ্ঠ মানে হচ্ছে যেটা উচ্চারণের সময় তালুতে কিন্তু জিভটা ঠিকে যায়, সেটাকেই আমরা বলছি স্পর্শবর্ণ বা ওষ্ঠবর্ণ। নাসিক্য বর্ণ হচ্ছে যে উচ্চারণের সময় যখন মুখের ভিতরের বায়ু থেকে না বেরিয়ে কি হয়, যে নাসিকা দিয়ে বের হয় মানে নাক দিয়ে বের হয়, মানে যে বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব সেই উচ্চারণের সময় ভিতরকার বায়ু না বেরিয়ে সেই বায়ুটা কিন্তু আমাদের নাক দিয়ে বের হয়, এটাকেই আমরা বলছি নাসিক্য বর্ণ। যেমন হচ্ছে ঞ, মূর্ধন্য,
দন্তন্য ম, এই চারটি হচ্ছে নাসিক্য বর্ণ। আর স্পর্শ বর্ণের কিছু উদাহরণ আমরা যদি বলি, যেমন কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, এই চার ওষ্ঠবর্ণ, এই পাঁচটা বর্ণের যতগুলো উদাহরণ আমরা দেখতে পারবো। কণ্ঠবর্ণ যেমন হচ্ছে ক, তালব্য বর্ণে ত, মূর্ধন্য বর্ণ হচ্ছে মূর্ধন্য, দন্তবর্ণ দন্তন্য, ওষ্ঠবর্ণ মানে হচ্ছে ঠ। এইগুলো হচ্ছে সবগুলোই নিয়েই কিন্তু স্পর্শবর্ণ কিন্তু গঠিত। যেমন আমরা বাংলা ব্যাকরণের বর্গ সংখ্যা কয়টি বলতো? বাংলা ব্যাকরণের কতগুলো বর্গ আছে? আমাদের বাংলা ব্যাকরণের কতগুলো বর্গ আছে, এরকম প্রশ্ন কিন্তু আমরা আগে আলোচনা করেছি কিংবা আমরা আগে পড়েছি। কতগুলো বর্গ আছে বাংলা ব্যাকরণে? জানো? একই না? বাংলা ব্যাকরণের কতগুলো বর্গ আছে? এই যে স্পর্শ বর্ণ বললাম যে ক থেকে ম পর্যন্ত, তাহলে এবারে তোমরা বলো যে কতগুলো বর্গ আমরা নামকরণ করেছি বাংলা ব্যাকরণে। আচ্ছা, কথাগুলো শুনতে পাচ্ছ? আচ্ছা, মৌ বললেও পারবো না, বাকি জন? মোনালিসা বলো। আচ্ছা, তোমরা একজন ছাড়া বাকি জন শুনতে পাচ্ছ কথাগুলো? শ্রেয়াস, শোনা যাচ্ছে? হ্যাঁ, পাঁচটি। কি কি? ক বর্গ, তারপর বলে যাও। ক, চ, ট, ত, প, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটা যদি আমরা একটু ছড়াতে যদি আমরা মনে রাখি, কি ছড়াটা কি বলবো? খুব সুন্দর কিন্তু মনে রাখার কিন্তু একটা বিষয়। ছড়াটা যদি আমরা মনে রাখি তাহলে কি কোনো আমাদের অসুবিধা হবে? আচ্ছা, বেশ, দেখো, আমরা যদি এই বর্গগুলোকে যদি আমরা মনে রাখতে চাই, তোমরা কিন্তু প্রত্যেকে কি খাতা পেন নিয়ে বসেছো, না এরকম শুধুমাত্র জাস্ট মানে কি বলবো ভিডিও দেখছো শুধু? সবাই খাতা পেন নিয়ে বসেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, জোরে বলো। আচ্ছা, তো দেখো, আমরা যদি একটা স্ট্রিকের মাধ্যমে মনে রাখতে চাই, তাহলে আমি লিখতে পারি যে কাকুকে তেল দিয়ে মুড়ি দাও। তাহলে কাকুকে এখানে আমরা কি পাচ্ছি বলতো? কণ্ঠবর্ণ, তাই তো?
তেল দিয়ে, তেলে কিছু নেই, দিয়ে মনে হয় যে দন্তবর্ণ, মুড়ি মূর্ধন্যবর্ণ, দাও ওষ্ঠবর্ণ, তাই তো? এইগুলো আমরা পরপর কিন্তু আমরা পড়ব, এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন, সেই ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আমরা, বর্গ তো এখনো যাইনি, বর্গ সম্পর্কে আরো কিছু ডিটেলস ক্লাস আমরা আলোচনা করব। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নাসিক্য বর্ণ, যে বর্ণগুলি উচ্চারণের সময় মুখের ভিতরের বায়ু থেকে না বেরিয়ে নাক দিয়ে বায়ু বের হয়, তাকে আমরা বলছি নাসিক্য বর্ণ। যেমন হচ্ছে ইও, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এরপরে আমরা চলে যাচ্ছি উষ্ণবর্ণ। উষ্ণবর্ণ কোনগুলো? উষ্ণবর্ণ হচ্ছে যে বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ুর আধিক্য থাকে। তো শ্বাসবায়ু বলতে আমরা বুঝি যে ব্যঞ্জন বর্ণগুলি যখন উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বর দিয়ে যখন বায়ু বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা বলছি শ্বাসবায়ু। ওকে, তো যে বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ুর আধিক্য থাকে তখন তাকে আমরা বলছি উষ্ণ বর্ণ। যেমন কি কি দেখো, তালবির স, স, দেখো একটা শীষ কাটার মতো শব্দ হচ্ছে। তারপর দ্বন্দ্বস্ব, এরকমই আরো কিছু দুটো শব্দ আমরা জানি, যেমন মূর্ধন্যস্ব, হ, হ মানে একটা বিশালতম বায়ু কিন্তু আমরা মুখগহ্বর দিয়ে কিন্তু বেরুচ্ছে। তাহলে তালবিস্ব, দ্বন্দ্বস্ব, মূর্ধন্যস্ব আর হ, এই চারটে বর্ণই কিন্তু উষ্ণ বর্ণ। এটুকু তোমরা কিন্তু পরীক্ষার সময় মনে রাখবে। টেটের পরীক্ষাতে গ্রামার পড়ুক না পড়ুক, যখনই কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গলের যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম যখনই দেবে, আর কম্পিটিটিভ এক্সাম মানেই হয়তো কোনো পরীক্ষায় বাংলা পার্টটা থাকবে এবং কোনো পরীক্ষাতে বাংলা পার্টটা নাও থাকতে পারে, তখন কিন্তু এই বাংলা পার্টটা থাকলেই কিন্তু এরকম ব্যাকরণ কিন্তু পরীক্ষার সময় এমসিকিউ আকারে কিন্তু দেখতে পাবে। তো এই গ্রামার ক্লাসটা যদি ভালো করে করতে পারো, তাহলে তখন হয়তো টেট পরীক্ষা ছাড়াও বাকি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাগুলোতেও কিন্তু কোনো অসুবিধা আমাদের হবে না। তাই উষ্ণ বর্ণ আমরা জানলাম। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ হচ্ছে যে বর্ণগুলি স্পর্শ এবং উষ্ণ বর্ণের মধ্যে অবস্থান করে, তার মানে সেটাকে আমরা স্পর্শ করব এবং উষ্ণ বর্ণর মধ্যেও কিন্তু আমরা সেগুলোকে মেনে নেব। তো সেই বর্ণগুলিকে আমরা বলছি অন্তস্থ বর্ণ। কি কি অন্তস্থ বর্ণ? চারটে যে উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে অন্দর্য, র, ল আর ব। শুধুমাত্র এই তোমরা শব্দগুলো মনে রাখবে যে উষ্ণ বর্ণ কোনগুলো, অন্তস্থ বর্ণ কোনগুলো, এগুলোই কিন্তু পরীক্ষাতে কিন্তু দেওয়া থাকে। ধরো তোমাকে একটা প্যাসেজ দিল, বাংলার একটা গদ্য দিল এবং সেই গদ্য থেকে তোমাকে বলে দেওয়া হলো যে এই লাইনটার মধ্যে একটা, ধরো লাইন যেমন দিল যে একটা লাইন যেমন আমি বলছি যে নিটোল বৈজ্ঞানিক রীতিতে 5টি করিয়া বর্ণ বলিয়া থাকেন। এই লাইনটার মধ্যে কোন কোন বর্ণগুলো অন্তস্থ বর্ণ? তখন তোমরা দেখতে পাবে যে সেই সমস্ত লাইনগুলোতে অবশ্যই কিন্তু অন্দর্য থাকবে, নাহলে র থাকবে, না হলে ল থাকবে, নাহলে ব থাকবে। তাহলে অপশনগুলো কেমন দেবে? দিয়ে দিল যে 1 নাম্বার অন্দর্য র ল ব, 2 নম্বর দিয়ে দিল প ফ ব ভ ম, তারপরে দিয়ে দিল ক খ গ ঘ ঞ। তাহলে আমি এখনই তোমাদেরকে বলে দিলাম যে অন্তস্থ বর্ণ হচ্ছে সেইগুলোই যেগুলো স্পর্শ এবং উষ্ণ বর্ণের মধ্যে কিন্তু অবস্থান করবে।
তাহলে তোমরা যদি এই উদাহরণগুলো একটু দেখে যাও তাহলে কিন্তু সেই রকম ধরনের প্রশ্ন যতই থাকুক না কেন আমাদের কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে অন্তর্জ র ল ব এইগুলো কিন্তু হচ্ছে অন্তস্থ বর্ণ। এবার আমরা চলে যাব অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ কি? অল্প প্রাণ বর্ণ হচ্ছে, আমরা জানি যে আমরা বাংলা ব্যাকরণের 5টা বর্গ আছে। কি কি? ক, চ, ট, ত, প। ক বর্ণের বর্গগুলোকে আমরা বলি কণ্ঠবর্ণ। কোনগুলো? ক, খ, গ, ঘ, ঞ, যেটা উচ্চারণের সময় শ্বাসমূল কণ্ঠ স্পর্শ করে। তারপর চ বর্গ কোনগুলো? চ বর্গ মানে চ থেকে শুরু হচ্ছে যে বর্গগুলো, চ, ছ, বর্গীয় ঝ, পিটপ্লায়, এইগুলো জিহ্বা যখন মধ্যভাগের তালুতে যখন স্পর্শ করে, দেখো তোমরা চ উচ্চারণ করো, দেখো জিহ্বাটা কিন্তু আমাদের মাঝখানে কিন্তু তালুর নিচে কিন্তু ঠিকছে। তারপর ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণকে স্পর্শ করে উচ্চারণের সময় মানে জিহ্বাটা কিন্তু উঠে থাকে এবং আমাদের উপরের তালুতে কিন্তু সেগুলো ঠেকে। দেখো ট, ঠ প্রথমে ঠিকই যাচ্ছে, তারপর কিন্তু উচ্চারণ হচ্ছে। তাহলে এগুলোকে বলি আমরা ট বর্গ। আর ত বর্গ কোনগুলো? ত বর্গ মানে হচ্ছে জিহ্বার উপর পাটির দন্তটা মানে দাঁতটাকে প্রথম স্পর্শ করবে। দেখো ত, প্রথমে দেখো দাঁতটাকে জিহ্বা স্পর্শ করলো। থ, দ, ধ, দন্তন্য, এগুলো হচ্ছে ত বর্গ। আর লাস্ট হচ্ছে প বর্গ। প বর্গ মানে হচ্ছে যে একসাথেই কিন্তু দাঁত এবং জিভ ওঠানামা করবে। দেখো প, ফ, ব, ভ, ম। তাহলে এই 5টা বর্গ আমরা জানলাম যে বাংলা ব্যাকরণে। তাহলে বলছে এই 5টা বর্গের মধ্যে প্রথম প্রথম মানে হচ্ছে ক বর্গ এবং তৃতীয় মানে হচ্ছে ট বর্গ। উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে জোরে বাহির হয় না। তাহলে আমরা এক কথাই বলবো যে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না বলে আমরা এই বর্ণটাকে বলছি অল্প প্রাণ বর্ণ। তাহলে অল্প প্রাণ বর্ণের উদাহরণ নিশ্চয়ই আমরা পারবো। যে ক বর্গের কি কি উদাহরণ আমরা দেখতে পেলাম? ক, খ, গ। তারপর ট বর্গের উদাহরণ আমরা কি দেখতে পেলাম? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এইগুলোকে আমরা একসাথে বলবো অল্প প্রাণ বর্ণ। যেমন দেখো উদাহরণগুলো পাশে দিয়ে দিয়েছে, ক, চ, ট, ত, প, গ, বর্গীয় ড, দ, ব। এগুলো এত মনে রাখা দরকার নেই। তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন হবে যে বর্গের তৃতীয় এবং পঞ্চম বর্ণের বর্গগুলিকে আমরা কি বলি, তখন তোমাদেরকে বলতে হবে অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ সময় আমি আরেকটা জিনিস বলে থাকি, এটাও পরীক্ষার সময় আসে, এটাও তোমরা মনে রাখবে, কিংবা খাতা যদি থাকে একটু লিখে নাও, কারণ নোটে তো এটা লেখা নেই। লেখো, অল্প প্রাণ বর্ণ মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো যদি উচ্চারিত হয় তাকে আমরা কি বলি বলতো? পিনায়ন। আমরা শুনেছি যে ক্ষীণায়ন আর পিনায়ন, এরকম প্রশ্ন কিন্তু আগে পড়তো, কিন্তু আমাদের জানা দরকার যেহেতু আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ পড়ছি। তাহলে কি বললাম যে অল্প প্রাণ বর্ণ যখন মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো যদি উচ্চারিত হয় তখন সেটাকে আমরা বলছি পিনায়ন। একটা উদাহরণ আমরা দিই, যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, কাঁটাল, কয়চন্দ্রবিন্দু আকার, টয়াকার, ল। তাহলে এবার তোমরা বলো তো এটাকে যখন আমি পিনায়ন করব তাহলে কোনটা পরিবর্তন হবে? দেখি কে বলতে পারে। কাঁটাল, এটাকে যদি আমরা পিনায়নে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এটাকে উচ্চারণের সময় তখন আমরা কি বলবো? আচ্ছা, কথা শুনতে পাওয়া যাচ্ছে?
হ্যাঁ, কথা শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, কাঁঠালটাকে যদি আমরা ফিনায়নে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমরা কোন শব্দটাকে আমরা চেঞ্জ করব? কোনটা? ট, তাই তো? কি ঠিক বললে না ভুল বললে? ও ঠিক বলল না ভুল বলল বাকিজন? অরিত্রী? অরিত্রী আছো? আচ্ছা, রিপ্লাই দাও, শুনতে পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, ও ঠিক বললো না ভুল বললো? আচ্ছা, নেই নাকি? পড়াশোনা তো নেই তাহলে। বেশ, রেকর্ড দেখে নেবে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। মোনালিসা বলো। মোনালিসা? মোনালিসা শুনতে পাচ্ছো? হ্যাঁ, একটু আগেই। আচ্ছা, একটু আগেই যে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, কাঁঠাল এই শব্দটাকে যদি আমরা ফিনায়নে আমরা যদি কনভার্ট করতে চাই, একটু আগেই একজন বললো আমাদের পাপিয়া, ও বললো যে টটাকে চেঞ্জ করতে হবে। তো টটাকে চেঞ্জ করতে হবে, এই কথাটা ও ঠিক বললো না ভুল বললো? ঠিক, তাই তো? ও কিন্তু ঠিক বলেছে। আমরা একটু আগেই দেখলাম যে পিনায়নের সংজ্ঞাতে আমরা কি পড়লাম, যে অল্প প্রাণ বর্ণ যদি মাঝে মাঝে মহাপ্রাণের মতো যদি উচ্চারিত হয়, তখন সেটাকে আমরা বলবো পিনায়ন। আমরা মহাপ্রাণ বর্ণ কাকে বললে আমরা পড়লাম একটু আগেই, যে যে বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ুর প্রয়োজন হয় না, সেগুলোকেই আচ্ছা হয়, সরি, সেগুলোকেই বলছি আমরা মহাপ্রাণ। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, এই কাটাল, তাহলে কয়জন বিন্দু আকার টয়াকার ল, তাহলে এটাকে যদি আমরা পিনায়নে কনভার্ট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি কাঁঠাল। এটাকেই আমরা কিন্তু উচ্চারণ করি। আমরা বলার সময় কিন্তু আমরা পিনায়নটাকেই কিন্তু আমাদের সমাজে কিন্তু সমস্ত ধরনের শব্দেই কিন্তু ব্যবহার করা হয়। আমরা কেউই বলি না যে কাঁঠাল গাছ, আমরা কি বলি কাঁঠাল গাছ। তাহলে আগে কাঁঠাল ছিল, কিন্তু এখন হলো কাঁঠাল। বেশ, আরেকটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা বলো। কাক, কয় চন্দ্রবিন্দু আকার ক, কয় চন্দ্রবিন্দু আকার ক, তাহলে এটাকে আমরা যদি পিনায়নে বিভক্ত করতে চাই, তাহলে আমরা কি লিখবো দেখি, বলো। যে কেউ বলো, কয় চন্দ্রবিন্দু আকার ক, এটাকে আমরা যদি পিনায়নে বিভক্ত করতে চাই, তাহলে আমরা কি লিখবো? বলো, ভুল হোক অসুবিধা নেই। কয়ে আকার, কি বললে? কয় আকার বলো। কয় আকার কি? বলো বলো বলো, যে বলছে বলো। কয় আকার? বাকিরা বলো। কয় আকার ক, এটা? আমি লিখলাম কয়চন্দ্র বিন্দু আকার ক, কাক। কাক থেকে যদি আমরা পিনায়নে
কনভার্ট করতে চাই, মানে পিনায়নে যদি আমরা নিতে চাই তাহলে আমরা কি লিখব, এইটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা বললে যে কাক থেকে আসছে কাক, তাই তো নাকি? এটাই বললে তো? আচ্ছা, তাহলে এটা কিন্তু একদম রং অ্যান্সার। এরকম কিন্তু আমরা আগে পড়লাম, কাঁঠাল থেকে এলো কাঁঠাল, কাক থেকে কি আসবে, কটা চেঞ্জ হবে না? টটা জায়গাতে ঠ হচ্ছে, তাহলে কয়ের পরিবর্তে কি হবে, ক হবে। দেখো মহাপ্রাণ কিন্তু উচ্চারণ হচ্ছে কিন্তু কয়াকার কি হবে বলো, কয়াকার খ, তাই তো? তাহলে কয়চন্দ্রবিন্দু আকার খ, কাক। তাহলে কাক থেকে আসছে কাক, থুতু, এটা বলো, থয়সু তয়সু, থুতু। তো এটাকে পিনায়ন করলে কি হবে, এটাকে পিনায়ন করলে কি হবে? বাহ, খুব সুন্দর অ্যান্সার, থয়সু থয়সু, এই তো আমরা পারছি। আমরা যখন আরো প্র্যাকটিস করবো তখন আমাদের অসুবিধা হবে না। তাহলে এটা কিন্তু মনে রাখবে যে প্রচলিত শব্দগুলোই কিন্তু পিনায়নের উদাহরণ। এবার পিনায়ন যখন আমরা জানলাম, নিশ্চয়ই আমরা আরেকটা জিনিস আমরা জানবো, সেটা কি, ক্ষীণায়ন, তাই তো? তো ক্ষীণায়নটা আমরা পড়বো মহাপ্রাণ বর্ণের আন্ডারেই। তাহলে কি অ্যান্সার হবে, যদি ক্ষীণায়নটাকে যদি আমরা যদি উদাহরণ হিসাবে দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে মহাপ্রাণ বর্ণের উচ্চারণ যখন মৌখিক বাংলায় উচ্চারিত হবে তখন সেটাকে আমরা বলছি ক্ষীণায়ন। যেমন দেখো, কান্ধ, কান্ধ যুক্ত ওয়া। দেখো একটা জিনিস আমি প্রশ্ন লিখছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, দেখো এখানেই লিখছি আমি। তাহলে বেশ আরেকটা লিখছি আমি, এটা উচ্চারণ সবাই জানে, ধাইমা, ধয়াকার হর্ষই ময়াকার, ধাইমা। তাহলে এই ধাইমা থেকে আমরা ক্ষীণায়ন করার সময় কি লিখব, যেটা আমরা উচ্চারণ করি না কোনো সময়, ধাইমাটা একটা সঠিক শব্দ, তো সেটাকে আমরা কি বলি বলো? দেখো আগে কিন্তু দ উচ্চারণ করতাম, তারপরে কিন্তু দটা পরিবর্তন হয়ে ধ হতো, সেটা হতো পিনায়ন। এখানে কি উচ্চারণ হচ্ছে ধ, মানে আগে কিন্তু ধটা চলে আসছে, তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে কি লিখবো বলো? মানে সেকেন্ডে চলে আসছে, কিন্তু আগে কিন্তু প্রথমটা হয়ে সেকেন্ড হতো, কিন্তু এটা কিন্তু সেকেন্ড, মানে বোঝাতে পারলাম তো? আগে প উচ্চারণ হতো, দিয়ে আমরা ফতে আমরা সঠিক করতাম, কিন্তু এখানে প্রথমেই ফ, মানে এখানে প্রথমেই ধ, তাহলে ধয়ের আগে কি হয়, দ, তাই তো? তো লিখতে পারি দাইমা, দয়াকার হস্যই ময়াকার। তাহলে এটাই হচ্ছে ক্ষীণায়ন। বোঝা গেল? আর একটা দিচ্ছি, দেখো তোমরা নিশ্চয়ই এটা পারবে বলতে, অষ্ঠরম্ভা, অষ্ঠ, অ মূর্ধন্য শয়ে ঠয়ে, অষ্ঠ রম্ভা, র ময়ে ভয়ে আকার। তো এটাকে যদি আমি সঠিকভাবে লিখতে চাই তাহলে কি লিখবো, দেখি কি বলতে পারে? হ্যাঁ, বাহ, এই তো পারছো, অ মূর্ধন্য শয়ে টয়ে অষ্ট রম্বা, তাই তো? ভ আর হবে না ওইটাতে, তাহলে র ময়ে বয়ে আকার, অষ্টরম্বা। বোঝা গেল দুটো? হ্যাঁ, ময়ে বয়ে আকার হবে, ময়ে ভয়ে প্রথমে দেওয়া ছিল এইও পরীক্ষার প্রশ্নের সময়, কিন্তু সেটাকে আমি পরিবর্তন করে কি লিখলাম, ময়ে বয়ে লিখলাম। তার আগে ব না আগে ভ, কোনটা আগে, কোনটা আগে, ব তো? তাহলে ভটা পরিবর্তন হয়ে ব হয়ে গেল। আর পিনায়নের সময় কি হতো, পিনায়নের সময় প্রশ্নে ব থাকতো, আমরা সেটা পরিবর্তন করে আমরা ভ করতাম, কিন্তু ক্ষীণায়ন বিপরীত,
ফিনাইল প্রথমে সেকেন্ডটা থাকবে, তোমাকে উত্তর করার সময় প্রথমটা লিখতে হবে। আমরা এই দুটো উদাহরণ আমরা তাই করলাম। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু গেঁথে নাও, পরীক্ষার সময় যেন ভুল না হয়। ওকে, তাহলে আমরা ক্ষীণায়ন, পিনায়ন, মহাপ্রাণ, অল্পপ্রাণ পড়ে নিলাম। তোমাদেরকে একটা কাজ যেটা বাড়িতে করতে হবে এই ক্লাসটা করার পরে, ছকের মাধ্যমে অল্পপ্রাণ আর মহাপ্রাণের বর্ণগুলো আর পাঁচটা যে আমরা বর্গ পড়লাম, ক বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, চ বর্গ, এবং সেই বর্গের কি কি বর্ণগুলো আমাকে একটা ছকের মাধ্যমে কিন্তু গ্রুপে সেন্ড করবে আপন আপন নিজে নাম লিখে। এই ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমরা কালকেও দিতে পারো, আবার বাংলা যেদিন ক্লাস হবে সেই আগের দিনও তোমরা দিতে পারো। আমি কিন্তু প্রত্যেক জনের কাছ থেকে কিন্তু এটা দেখবো কিন্তু। কি বোঝা গেল কি বললাম? হ্যাঁ, একবার হচ্ছে যে আমরা যে অল্পপ্রাণ, মহাপ্রাণ এই যে বর্ণগুলো পড়লাম এবং এই বর্ণের সাথে আমরা যে বর্গগুলো আলোচনা করলাম, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, এই বর্গগুলো কোন কোন বর্ণে ব্যবহৃত হবে এবং উদাহরণ হিসাবে আমরা কোন কোন শব্দগুলো ব্যবহার করব, এটা একটা খাতাতে ছক করে আমাকে গ্রুপে পাঠাতে হবে। এটা তোমাদের কিন্তু বাড়ির কাজ দেওয়া থাকলো। আমি কিন্তু পরের দিন বাংলা ক্লাস করানোর আগে কিন্তু আলোচনা করব যে কে কোন জায়গাটা ঠিক করেছে, ভুল করেছে। ভুল হোক, তাতে তোমরা কিন্তু শিখবে। ওকে, তারপরে তো আমি তো ছকটা তো করে দেবো, সেটা তো আমি তোমাদেরকে দেখার পর কিন্তু আমি সেটা গ্রুপে সেন্ড করব, তাহলে তোমরা আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার অঘোষ বর্ণ হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ। তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ আমরা একটু আগেই দেখলাম যে সেটা হচ্ছে অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ হচ্ছে বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। বর্গ আমরা নিশ্চয়ই পড়লাম, সেই বর্গগুলো তোমরা হিসেব করে নেবে যে কোনটা প্রথম বর্ণ পড়ছে, কোনটা তৃতীয় বর্ণ পড়ছে। আর তারণজাত বর্ণ হচ্ছে ডয়মন্দর আর ঢয়মেন্দর। পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। লটাকে আমরা অনেক সময় পার্শ্বিক বর্ণ বলি, কারণ লটা কিন্তু অনেক সময় দুটো শ্বাসবায়ুর মাঝখান দিয়ে কিন্তু বায়ুটা বের হয়, যেমন ল, তাই তো দেখো জিহ্বার পাশ দিয়ে কিন্তু বায়ুটা কিন্তু বের হচ্ছে। তরল স্বর, যে বর্ণ রি এবং লি এর মতো উচ্চারিত হয় তাকে বলি আমরা তরল স্বর, যেমন হচ্ছে র এবং ল। তোমরা শুধুমাত্র এই উদাহরণগুলো মনে রাখবে। অযোগবাহ বর্ণ, অযোগবাহ বর্ণগুলো কোনগুলি, যেমন হচ্ছে অন্তস্থ, তালবিস্য, মূর্ধন্য। তাহলে উদাহরণটা কি বললাম, অন্তস্থ, তালবিস্য, মূর্ধন্য, এগুলো হচ্ছে অযোগবাহ বর্ণ। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আরো কিছু অযোগ বর্ণ, বাহ বর্ণ তোমরা দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে উনিষ্কার, চন্দ্রবিন্দু, বিসর্গ, এগুলাও কিন্তু অযোগবাহ বর্ণ। তার মানে হচ্ছে যে বর্ণগুলো কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়। আশ্রয় করে কথাটা মানে হচ্ছে যে কোনো বর্ণ উচ্চারণের সময় তাদের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন আমি একটা জিনিস যেমন লিখতে পারি যে আনন্দের সাথে মানুষের কিন্তু দুঃখও আছে, তাহলে দুঃখটাকে কখনো দয়সু খ আমরা লিখতে পারি? এটা কিন্তু লিখলে কিন্তু সেই একটা শব্দের আক্ষরিক অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দুঃখ, আনন্দের সাথে মানুষের দুঃখ আছে, তাহলে এই দুঃখটা না বলে যদি আমরা লিখি দুঃখ, তাহলে কোনটা শুনে ভালো লাগছে, এই দুঃখ না দুঃখ, কোনটা? দুঃখ, নিশ্চয় এটাই আমাদের শুনে ভালো লাগছে। তাহলে এটাকে আলঙ্কিত করার জন্যই কিন্তু অযোগবাহ বর্ণটাকে ব্যবহার করা। তাহলে চন্দ্রবিন্দু হতে পারে, যেমন চাঁদ, কখনো আমরা লিখতে পারি না চাঁদ, চয়াকার দো, এটা কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে আমরা কি করব, সেইটাকে আমরা আরো সৌন্দর্য বা অলঙ্কিত করার সময় সেটাকে আমরা লিখবো চাঁদ, চয় চন্দ্রবিন্দু আকার দো। তাহলে এইটাই, এই চন্দ্রবিন্দুটাই হচ্ছে অযোগবাহ বর্ণ। তাহলে এটুকু আমরা পড়ে নিলাম। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম, ধ্বনি
বর্ণ, মৌলিক স্বর, দ্রুত স্বর, তারপর যৌগিক স্বর, স্পর্শবর্ণ, উষ্মবর্ণ, অন্তস্থ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, তারণজাত বর্ণ, পার্শ্বিক বর্ণ, তরল স্বর, অযোগ বাহু বর্ণ। বলো এটুকু পড়ানোর মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কি না? যেটুকু পড়ালাম এটুকুর মধ্যে কারোর কিছু অসুবিধা আছে? ওকে, এখান থেকে যদি কোনো প্রশ্ন পড়ে নিশ্চয়ই সবাই যেন পরীক্ষার সময় করে আসবে। আর এখান থেকে প্রশ্ন কি রকম ভাবে পড়বে আমি তো একটু আগেই বললাম, যে কোনো অনুচ্ছেদ কিংবা প্যাসেজ থেকে একটা লাইন তুলে দিল, 2023-এও পড়েছিল, 2022-এও পড়েছিল, এবং সেখানে বলে দিল যে এই সেন্টেন্সটা বা এই লাইনটার মধ্যে অন্তস্থ বর্ণের উদাহরণগুলি লেখো। তাহলে যদি আমরা উদাহরণগুলো যদি আমরা না দেখে যাই, তাহলে কিন্তু আমরা ভুল উত্তর করে বাড়ি আসবো। সেই জন্যই গ্রামারের পার্টটা কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা। এবার আমরা যেটা আলোচনা করব এর পরে, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বটা খুবই সহজ, একদম তোমরা বুঝতে পারবে। ধ্বনিতত্ত্বটা হচ্ছে একটা ভাষার ন্যূনতম একক বা ভাষার ক্ষুদ্রতম অংশ তুমি বলতে পারো। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্যই অংশ হলো ধ্বনি। তাহলে একটু আগে আমরা ধ্বনি কাকে বলে পড়লাম, যে কি বললাম, যে বাকযন্ত্রের সাহায্যে যখন আমরা কি করব, যে শ্রুতিগ্রাহ্য উচ্চারণ যখন আমরা শুনে যে শব্দটা আমরা পাই সেটাকে আমরা বলি ধ্বনি। তো ধ্বনিতত্ত্ব হচ্ছে যে ভাষার একটা ক্ষুদ্রতম অংশ যার বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত অবিভাজ্যই হচ্ছে ধ্বনি, এবং এই লিখিত রূপটাকে আমরা বলছি বর্ণ। আমরা কানে শুনছি, সেটাকে মুখে বলছি, তখন সেটা হচ্ছে ধ্বনি, আর আমরা যখন সেগুলোকে যখন খাতাতে লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। এটুকুই কিন্তু ধ্বনি এবং বর্ণের মধ্যে তফাৎ। এবার ধ্বনির শ্রেণীবিভাগ আমরা আলোচনা করব। ধ্বনির দুটি শ্রেণীবিভাগ আছে, একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। আমরা এই বিভাগগুলো কিন্তু আলোচনা করব না, পরীক্ষার সময় কিন্তু এগুলো আসে না। তাহলে কি আসে পরীক্ষার সময়? পরীক্ষার সময় স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আমরা একটা জিনিস তোমাদেরকে একটু আগেই বললাম, যে ধ্বনি ও বর্ণের পার্থক্য লেখো। তাহলে বলো তো তোমরা এতক্ষণ যেগুলো পড়ালাম, ধ্বনি একটা পার্থক্য এবং বর্ণের একটা পার্থক্য বলো, যে কেউ ক্লাসে যারা প্রথম থেকে ছিলে, একটা ধ্বনির পার্থক্য একটা বর্ণের পার্থক্য বলো। বলো। আচ্ছা, আর একটা যেটা না বললেই নয়, ধ্বনির আর একটা পার্থক্য, বর্ণের একটা পার্থক্য কিন্তু না বললেই নয়। ধ্বনিকে কানে শুনে বলা যায়, তাই তো? হ্যাঁ, ধ্বনি হচ্ছে কি, ধ্বনি হচ্ছে কি দৃষ্টিগ্রাহ্য, ধ্বনি হচ্ছে শ্রুতিগ্রাহ্য, তাই তো? আর বর্ণ হচ্ছে দৃষ্টিগ্রাহ্য। হ্যাঁ, এইটাই কিন্তু আমি শোনার জন্যই বলছিলাম, এটুকু মনে রাখলে আর কিচ্ছু লাগবে না। তাহলে দেখো ধ্বনি এবং বর্ণের এখানে পার্থক্য ছোট করে দিয়েছে, এটুকু আমরা পড়ে নিই, যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি,
আর ধ্বনি লিখিত রূপ হচ্ছে বর্ণ। খুব সুন্দর একটা জিনিস আমরা পড়লাম। ধ্বনি হচ্ছে কানে শোনার জিনিস, তাহলে এটাকে আমি মনে রাখতে পারি যে ধ্বনি হচ্ছে শ্রুতিগ্রাহ্য, যে কোনো শব্দ আমরা কানে শুনে সেটাকে যখন আমরা খাতাতে লিখি প্রকাশ করি তো সেটা হচ্ছে বর্ণ, আর বর্ণ হচ্ছে চোখে পড়ার জিনিস, তারপর বর্ণ হচ্ছে দৃষ্টিগ্রাহ্য। ব্যাস, দুটো জিনিস মনে রাখলাম, ধ্বনি বর্ণের পার্থক্য আমরা দেখে নিলাম। এবার এই ধ্বনি থেকে যেগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনিটা কি? আমরা স্বরবর্ণ পড়লাম, ব্যঞ্জন বর্ণ পড়লাম, এবার কিন্তু আমরা পড়ব স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনিটা কি লিখব? দেখো স্বরধ্বনি আছে যে ধ্বনির সাহায্য ছাড়াই, কি বলছে, ধ্বনির সাহায্য ছাড়াই যখন মুখবিবরে কোনো বাধাপ্রাপ্ত না হয়ে নিজে নিজেই উচ্চারিত হয় তাকে বলছি আমরা স্বরধ্বনি। আবার বলছি, ধ্বনির সাহায্য ছাড়াই কোনো সময় বাধাপ্রাপ্ত না হয়ে যখন নিজে নিজেই উচ্চারিত হয় তাকে আমরা বলছি স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। একটু আগে আমরা পড়লাম যে স্বর যখন আমরা লিখে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে বর্ণের রূপ নিয়ে নিচ্ছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 12টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু পিডিএফটা দেওয়ার পর খাতাতে নোট ডাউন করে রাখবে। তাহলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে 12টি কি কি? ক, অ, আ, হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ, ঋ, লিটা কিন্তু আমরা সেটার মধ্যে ভাগ কিন্তু করছি না। তবে মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে পরীক্ষার সময়, 12টা তো অবশ্যই মনে রাখবে যে স্বরবর্ণের সংখ্যা, আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। একটু আগেই যেটা আমরা পড়লাম, আ, অ, হস্যই, হস্যু, এ, ও আর এ। যাকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। তাহলে এই হস্যই, হস্যু, ও, অ, দেখো এগুলোকে ভাঙা যায় না। আমরাটা কি অটাকে আমরা ভাঙতে পারবো? অ তো নিজে একটা বর্ণ। কোনো যখন বর্ণ বিশ্লেষণ করছি আমরা তখন কিন্তু আমরা অটা কিন্তু লিখছি প্লাস দিয়ে। তাহলে যেগুলোকে ভাঙা যাবে না সেগুলো হচ্ছে কিন্তু মৌলিক স্বরধ্বনি। এবার এই স্বরধ্বনির কিছু শ্রেণীবিভাগ আমরা পড়ব। জিভের অবস্থান, ওষ্ঠের আকৃতি অনুযায়ী বাংলার মৌলিক স্বরধ্বনিগুলিকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কি কি সেই 4টি শ্রেণী আমরা দেখে নেব। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি আর নিম্ন মধ্য স্বরধ্বনি। এটাকে আমি একটা ডায়াগ্রামে সুন্দর করে খাতাতে লিখে আমি গ্রুপে সেন্ড করে দেবো। তাহলে সেই ডায়াগ্রামটা তোমরা যদি দেখে যাও এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় বাদ যাবে না। ঠিক আছে, আজকে একটু জাস্ট আমি রিডিং পড়ে দিচ্ছি। পরের বারে যখন আমি বাংলার পেডাগোজি যখন ক্লাস নেব তখন তার আগে আমি তোমাদেরকে এই স্বরধ্বনি শ্রেণীবিভাগটা সুন্দর করে খাতাতে লিখে তোমাদেরকে কিন্তু গ্রুপে সেন্ড করে দেবো। সেটা ছকের মাধ্যমে দেবো, তাতে তোমাদের মনে থাকবে। উচ্চ স্বরধ্বনি হচ্ছে জিভটাকে যখন আমরা উপরে অবস্থান করব সেটাকে যখন উচ্চ স্বরধ্বনি বলি। যেমন হচ্ছে হস্যই, হস্যই, দেখো জিভটা কিন্তু তালুতে থেকে যাচ্ছে। হস্যু, উপরে দেখো জিভটা উঠে যাচ্ছে। উচ্চ মধ্য মানে কি, জিভটা উঁচুতে আর মাঝামাঝি জায়গায় থাকবে। তাহলে কি লিখবো, যে জিভ যে উচ্চতায় থাকে তার একটু নিচে জিভকে নামিয়ে যখন উচ্চারণ করা হয় তাদেরকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। যেমন হচ্ছে এ এবং ও, এটা একদম সাধারণ একটা ধ্বনি যেটা খুব জিভটার উঁচুতে এবং মাঝামাঝি জায়গাতে জিভটাকে রেখে কিন্তু আলোচনা করা হয়। তাহলে এ এবং ও। নিম্ন স্বরধ্বনি কি? নিম্ন স্বরধ্বনি হচ্ছে জিভকে একদম যখন নিচে নামিয়ে উচ্চারণ করা হয় তখন সেটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। যেমন হচ্ছে আ, এই আটাকে কিন্তু পরীক্ষার সময় নিম্ন স্বরধ্বনি না বলে যদি পরীক্ষাতে দেয় যে কেন্দ্রীয় স্বরধ্বনি একটা উদাহরণ দাও, তখন তোমাদেরকে বলতে হবে আ।
আটা হচ্ছে একটা নিম্ন স্বরধ্বনির উদাহরণ, একটা কিন্তু কেন্দ্রীয় স্বরধ্বনির কিন্তু উদাহরণ। আর একটা কি নিম্ন মধ্য স্বরধ্বনি, মানে নিচু এবং মাঝামাঝি জায়গাতে যে স্বরধ্বনিগুলি উচ্চারিত হবে, যেমন হচ্ছে অয় ফলা আকার তারপর হচ্ছে এগুলো দেখো কিন্তু উঁচুতেও যাচ্ছে না, এগুলো নিচুতে এবং মাঝামাঝি জায়গাতে কিন্তু আমাদের জিভটা থেকে যাচ্ছে, সেই জন্যই আমরা এগুলোকে বলছি নিম্ন মধ্য স্বরধ্বনি। তা তোমরা এখান থেকে শুধুমাত্র উদাহরণগুলো শুধুমাত্র মনে রাখবে, যে কোনটাকে কি উদাহরণ আমরা বলছি, উচ্চ স্বরধ্বনি কোনগুলো, উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো, এগুলো কিন্তু মনে রাখবে। এবং আমি কিন্তু এটা একটা ছক করে কিন্তু তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এবার এই জিভটাকে উপরে উঠাচ্ছি, মাঝখানে রাখছি, জিভটাকে নিচে নিয়ে যাচ্ছি, এরকম ভাবে কিন্তু আরো কিছু স্বরধ্বনিকে কিন্তু আমরা শ্রেণীবিভাগ করতে পারি। কি কি সেই শ্রেণীবিভাগগুলো হচ্ছে তিনটে, সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, আর একটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি মানে হচ্ছে যখন জিভটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, তার উদাহরণ হচ্ছে হস্যই এ আর পশ্চাৎ স্বরধ্বনি যখন আমরা জিভটাকে পেছনের দিকে নিয়ে যাব, যেমন হচ্ছে হস্যু, ও আর অ। আর কেন্দ্রীয় স্বরধ্বনি একটু আগেই বললাম যে আ, রি, জিভটাকে যখন আমরা মাঝামাঝি জায়গাতে উচ্চারণ রেখে যখন উচ্চারণ করব, তখন সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, যেমন হচ্ছে রি এবং আ। বিশেষ করে পরীক্ষাতে এই আটাই কিন্তু বেশিরভাগ কিন্তু আসে। এবার ওষ্ঠের আকৃতি অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ। ওষ্ঠের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রসারিত। প্রসারিত মানে হচ্ছে অনেকটা, মানে আমাদের মুখমণ্ডলটা একদম পুরো কি বলবো বৃহৎ আকৃতি হয়ে যাওয়া কোনো কিছু উচ্চারণ করার সময়, যেমন আমরা বলতে পারি হস্য ই এ দেখো অনেকটাই কিন্তু শ্বাসবায়ুর প্রাধান্য নিচ্ছে, তো সেটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, মানে একটু অনেক বড় হয়ে যাচ্ছে। আর কুঞ্চিত মানে হস্যু, ও, অ, মানে যেটা উচ্চারণ করার সময় খুব তাড়াতাড়ি উচ্চারণ করে ফেলছি, যেমন হস্যু, ও, অ, এগুলো হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। মুখবিবরের ভিতরকার শূন্যস্থানের পরিমাণ অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ, এইগুলো কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পরীক্ষার সময় সবচেয়ে বেশিরভাগ আসে এই মুখবিবর আর কোনটা, জিভের অগ্র পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী, সম্মুখ আর পশ্চাৎ কেন্দ্রীয় স্বরধ্বনি, আর আসে এই মুখবিবর। এই মুখবিবর অনুসারে স্বরধ্বনিকে যেগুলো ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে সংবৃত্ত স্বরধ্বনি। সংবৃত্ত স্বরধ্বনি দুটি উদাহরণ, যেটা হচ্ছে হস্যই হস্যু, অর্ধ সংবৃত্ত এ ও, বিবৃত স্বরধ্বনি আ, এবং অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে এ এবং অ। এবার দেখো এই অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, সঘোষ, এগুলো একটু সম্পর্কে আলোচনা করি। অল্প প্রাণ ধ্বনি একটু আগেই বললাম যে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ প্লাস ড, এই ডটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। তারপর দেখো ড, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ মানে হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ, এটা হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ হচ্ছে প্রথম এবং তৃতীয়। সঘোষ, সঘোষ বা ঘোষ যেটাকে আমরা বলছি, বর্গের তৃতীয় ও চতুর্থ পঞ্চম বর্ণটাকে আমরা বলছি সঘোষ। আর অঘোষ মানে হচ্ছে বর্গের প্রথম ও দ্বিতীয় এই দুটো স্বরধ্বনিটাকে আমরা বলছি ঘোষ। তো এইগুলো তোমরা একটু ছক করবে, আমি একটু আগেই বললাম যে তোমাদেরকে যে কাজটা বাড়িতে দেওয়া থাকবে, অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, সঘোষ, অল্প, এইগুলো কিন্তু তোমরা একটা ডায়াগ্রাম মাধ্যমে কিন্তু আমাকে দেবে। তারপর যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটি স্বরধ্বনি সংযোগে যখন একটি স্বরধ্বনির সৃষ্টি হয়, তখন তাকে বলি আমরা যৌগিক স্বরধ্বনি। কি কি একটু আগেই বললাম যে ও যুক্ত হস্যই, এটাকে যদি আমরা যৌগিক স্বরধ্বনিতে প্রকাশ করতে চাই তখন আমরা লিখব ওই। দেখো ও এর মধ্যে দুটো কিন্তু বাক্য শব্দ আছে, ও যুক্ত হস্যই। আবার ঔ এর মধ্যেও কিন্তু আছে ঔ যুক্ত হস্যইতে, দুটোর অর্থ কিন্তু একই, সেটা ওই হতে পারে এবং সেটা ঔ হতে পারে। তো এইটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি, মানে দুটো স্বরধ্বনির সংযোগে যখন একটি স্বরধ্বনি সৃষ্টি হয়। সানুনাসিক স্বরধ্বনি। সানুনাসিক স্বরধ্বনি হচ্ছে স্বরধ্বনি যখন
নাসিকাকে অবলম্বন করে উচ্চারিত হয় তখন তাকে অনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিক স্বরধ্বনি বলে। যেমন একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি আমরা, বাঁকা হাসা কাঁদা চাঁদ। কি লিখলাম? বাঁকা হাসা কাঁদা চাঁদ। এটা কি বোঝাচ্ছে? যে স্বরধ্বনি যখন নাসিকাকে অবলম্বন করছে, নাসিকা মানে দন্তন্য, যেটাকে আমরা নাক দিয়ে উচ্চারণ করছি, তখন সেটা কি কিসে পরিণত হচ্ছে? একটা অনুনাসিক স্বরধ্বনিতে পরিণত হচ্ছে। সেটাকে আমরা বলছি সানুনাসিক বা অনুনাসিক স্বরধ্বনি। দীর্ঘস্বর, দীর্ঘস্বর মানে হচ্ছে যে স্বর উচ্চারণ করতে আমাদের অনেক সময় লাগে, যেমন আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ওই, ঔ, এই স্বরবর্ণগুলোকে আমরা একসঙ্গে বলছি দীর্ঘস্বর। তাহলে পরীক্ষাতে এটাও কিন্তু পরীক্ষাতে দেয় যে এই অনুচ্ছেদের মধ্যে কোন কোন বর্ণগুলো দীর্ঘস্বরের উদাহরণ। তখন তোমাদেরকে মনে রাখতে হবে আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ওই এবং ও। ক্লিয়ার? বলো, এটুকু কারোর অসুবিধা আছে? ধ্বনিতত্ত্ব সম্পর্কে কারোর অসুবিধা আছে? আচ্ছা, বাকিজন, বাকিরা বলো, কিছু অসুবিধা? আমরা কিন্তু বর্ণ পড়লাম, ধ্বনিতত্ত্বের মধ্যে যেগুলো দেখলাম, স্বরধ্বনি, স্বরধ্বনি শ্রেণীবিভাগ, তারপর সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধসংবৃত্ত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি। আর তোমাদেরকে যেটা বাড়িতে কাজ দিলাম সেটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ এবং তার সাথে বর্গগুলো, কতগুলো বর্গ আছে এবং সেই বর্গের উদাহরণ একটা ডায়াগ্রামে করে তোমরা কিন্তু বাংলা যেদিন ক্লাস থাকবে তার আগের দিন তোমরা কিন্তু পাঠাবে। আর আমরা বাংলা ক্লাস নেব সপ্তাহে এই সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো একটা দিন। তোমাদের সেই দিনগুলো হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, এখন হয়তো আমাদের ওই একটা রুটিন ছিল, রুটিন অনুযায়ী হয়তো ক্লাসগুলো হচ্ছে বলতে গেলে। তাহলে কিছু অসুবিধা আছে এর মধ্যে? বাকিজন বলো। পাপিয়া, বুঝতে পেরেছো? আচ্ছা, মোনালিসা? মোনালিসা বোঝা গিয়েছে? আচ্ছা, বেশ, তাহলে আজকে আমাদের এটুকুই। তোমরা আগামী দিন এই রেকর্ড ভিডিওটা পেয়ে যাবে। যারা হয়তো ক্লাসে লেটে জয়েন